রাজন্যাকে আমি একটা কারণেই ধন্যবাদ দেব, ওর সঙ্গে আমার একবার পরিচয় হয়েছিল একটা টেলিভিশনের আলোচনায়, যে অন্তত মুখ খুলেছে। আচ্ছা, এইবার একটা দলের প্রধান নেত্রী যদি ধর্ষণকে একটি স্বাভাবিক ঘটনা বলে চিহ্নিত করেন, তাহলে সেই দলে ত্রিদাঙ্কুর ভট্টাচার্যের কথায় একটা নেগলিজেবল পোস্টের অধিকারী তিনি ধর্ষণকে কিভাবে দেখবেন? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবচাইতে ভালো জানেন সুরক্ষিত নয়, সেই জন্যই উনি বারবার সুরক্ষিত বলেন। আরজিকর কাণ্ডের ঠিক 11 মাস কাটতে না কাটতেই আমরা দেখলাম কসবায় ল কলেজে একটি ছাত্রী আবারও ধর্ষিতা হলেন, এবং একইভাবে যে কথা বলতেই হয় যে তৃণমূল করতেন সেই ছাত্রী, এবং তৃণমূলের আরো একজন নেতার হাতেই কিন্তু তার ধর্ষণ হলো। আমাদের সঙ্গে রয়েছে তন্ময় রাষ্ট্রীয় বাংলা। প্রথমে আপনাকে যে প্রশ্ন করব যে এই যে ধর্ষণ তৃণমূল এড়িয়ে যাচ্ছে সম্পূর্ণ বিষয়টা কি বলবেন? না, তৃণমূল এড়িয়ে গেল কোথায়? আমি তো বরং দেখলাম যে তৃণমূল আত্মসমর্পণ করল। এবার আত্মসমর্পণের ভাষা এক একজনের এক এক রকম হয়। মদনবাবু যেমন বললেন, মেয়েটি অত রাতে গেল কেন, একা গেল কেন, এটাও একটা আত্মসমর্পণের ভাষা। আবার ত্রিদাঙ্কুর ভট্টাচার্য, এখন যে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, সে বলল 4 বছর আগে সে একটা নমিনাল পোস্টে ছিল, এটা আত্মসমর্পণের আর একটা ভাষা। অশোক দেব বলল আমাকে জেঠু বলবে না তো কি বলবে, এটা আত্মসমর্পণের আর একটা ভাষা। এখন যখন পালানোর কোনো উপায় নেই, আত্মসমর্পণ করতে বাধ্য, কারণ গোটা বিষয়টা তো দিনের আলোর মতো স্পষ্ট, এবং যত দিন যাচ্ছে তত বিভিন্ন সংবাদ মাধ্যমের অভ্যন্তরীণ তদন্তে যা বেরিয়ে আসছে তাতে দেখা যাচ্ছে যে এই গুণধরের গুণপনার শুরু আজকে না, এই গুণধরের গুণপনার শুরু 2014 সাল থেকে, এটা 2025 সাল, মানে 11 বছর ধরে এর গুণপনা চলেছে বিভিন্ন মাধ্যমে। কিন্তু আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, কসবা ল কলেজের ঘটনাটা একমাত্র ঘটনা না। আমি বলছি সমস্ত কলেজগুলোতে এ ধরনের ঘটনা আছে, সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে এ ধরনের ঘটনা আছে। আমাদের প্রথম বুঝতে হবে যে এই ধরনের কাজ সমাজে মাথাচাড়া দেয় কখন? যখন একটা সমাজ অবক্ষয়িত হতে হতে নিম্ন স্তরে নামতে থাকে। এবার সমাজ অবক্ষয়িত হবে কি হবে না সেটা নির্ভর করে কাদের উপর? সমাজপতিদের উপর, রাজনীতিবিদদের উপর, কবি, সাহিত্যিক, শিল্পী ইত্যাদিদের উপর। আপনি যদি পশ্চিমবাংলার দিকে তাকান তাহলে দেখবেন পশ্চিমবাংলায় সম্মানীয় কবি, সাহিত্যিক, শিল্পী হিসেবে 10 বছর আগেও যারা ছিলেন এখন তাদের কলম কবিতা লেখে না। জয় গোস্বামী শেষ কবে একটা ভালো কবিতা লিখেছেন? শুভা প্রসন্ন শেষ কবে একটা ভালো ছবি এঁকেছেন? আপনি খুঁজে পাবেন না। আমি আরো অনেক নাম বলতে পারি, বলছি না। একই রকম ভাবে সমাজপতি বলতে যাদের বোঝাতো একটা সময়, আমাদের ছেলেবেলায় পাড়ার যে কোনো একটা সাধারণ সমস্যা তৈরি হলে পাড়ায় কিছু বয়স্ক ভদ্রলোক থাকতেন, দলমত নির্বিশেষেই থাকতেন। তারা মিলে একে ডেকে ওকে ডেকে, এর বাড়ির অভিভাবককে ডেকে ওর বাড়ির অভিভাবককে ডেকে ব্যাপারগুলো মিটিয়ে দিতেন। এখন দেখবেন কোনো পাড়ায় এই লোক নেই। যে কোনো একটি ঘটনা ঘটলে পরে সেই ঘটনাটা চলে যাচ্ছে তৃণমূলের পার্টি অফিসে। ইভিন যদি থানায় কেউ যায়, থানায়ও বলে দিচ্ছে যে লোকাল পার্টি অফিসে গিয়ে বলুন, তৃণমূলের পার্টি অফিসে গিয়ে বলুন। তাহলে সমাজপতি মানে হয়ে গেল তৃণমূল। এইবার 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে রাজনীতিবিদ। এবার এই রাজনীতির যিনি মাথা, তিনি বললেন যে শরীর থাকলে যেমন একটু জ্বর সর্দি কাশি হয় তেমন ধর্ষণও হয়, মানে ধর্ষণ একটি স্বাভাবিক ঘটনা। আচ্ছা, এইবার একটা দলের প্রধান নেত্রী যদি ধর্ষণকে একটি স্বাভাবিক ঘটনা বলে চিহ্নিত করেন, তাহলে সেই দলে ত্রিদাঙ্কুর ভট্টাচার্যের কথায় একটা নেগলিজেবল পোস্টের অধিকারী তিনি ধর্ষণকে কিভাবে দেখবেন? এই যে মত তৈরি করার
যে প্রক্রিয়াগুলো সমাজে চলমান ছিল, বিদ্যমান ছিল, এই মত প্রক্রিয়ার চলমানতা সেইটা হ্রাস পেয়েছে, সেটা দুর্বল হয়েছে। কোনো সন্দেহ নেই তৃণমূল শাসনে সেটা উঠে গেছে, কার্যত নেই। আপনি দেখবেন এখন কোনো পাড়াতেই সাধারণভাবে আর রবীন্দ্র নজরুল জয়ন্তীর অনুষ্ঠান হয় না, কিন্তু প্রায় সব পাড়াতে রামনবমীর দিন মাইক বাজে, প্রায় সব পাড়াতে শিবরাত্রির দিন মাইক বাজে, প্রায় সব পাড়াতে গণেশ পুজোর দিন মাইক বাজে। এগুলো বাংলার সংস্কৃতিতে ছিল না। গণেশ পুজো বাংলার সংস্কৃতির অঙ্গ না, রামনবমী বাংলার সংস্কৃতির অঙ্গ না। কিন্তু এই যে নানানভাবে কিছু কাঁচা টাকার যোগানের ব্যবস্থা করে দিয়ে হই হুল্লোড়ে মাতিয়ে রাখা, এই হই হুল্লোড়, এই হুল্লোড়ের পর্যায়ক্রম কি? হুল্লোড়ের পর্যায়ক্রম গান শোনা, গান শোনার সঙ্গে নৃত্য করা, সেই নাচেকে উদ্দাম চেহারা দেওয়া, যেটা কলেজের ইউনিয়ন রুমে ঘটেছে, তার ছবি আমরা দেখেছি। সেই নাচকে উদ্দাম চেহারা দেওয়ার পরেই কোনো একজন ছাত্রীর হাত ধরে টানা, তারপরে সেই ছাত্রীকে বুকে জড়িয়ে নেওয়া, এই যে পর্যায়ক্রমগুলো, হুল্লোড়ের পর্যায়ক্রমগুলো, এই হুল্লোড়ের পর্যায়ক্রমগুলোকে যদি আপনি একটা ব্যাকরণিক পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ বসিয়ে দেন, তাহলে পরে দেখবেন যেটা ঘটছে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি তৃণমূলের সংস্কৃতির বহিঃপ্রকাশ। যেখানে কিনা যিনি দোষী তিনি নিজেই একেবারে স্বীকার করে নিচ্ছেন যে তিনি প্রফেশনাল ক্রিমিনাল। সেখানে দাঁড়িয়ে শ্রীনাঙ্কুর ভট্টাচার্য বলছে আমরা জানতাম না যে কে ধর্ষণ করবে, কে কি করবে, আমরা জ্যোতিষী নই। না, প্রফেশনালও বলতে শেখেনি, ও প্রফেশনাল বলেছে। একটু রফল আর ভুল আছে, সেটা আমি সংশোধন করে দিলাম। যাই হোক, কথাটা হচ্ছে তৃণাঙ্কুর কি বলেছে আমি আবার বলছি, ওটা নেগলিজেবল। তৃণাঙ্কুর, মদন মিত্র, অশোক দেব, আপনার কি বলে কুণাল ঘোষ, আপনার বাকি যারা যারা বলেছে এখন পর্যন্ত, এগুলো সব হচ্ছে এসকেপ রুট, আত্মসমর্পণের এসকেপ রুট। কেউ তো অপরাধটাকে অস্বীকার করতে পারেনি, এবং যে ছেলেটি অপরাধ করেছে সে ছেলেটি বলছে আমি তো এর আগে অনেক মেয়ের সাথে এটা করেছি, ওই এত বাড়াবাড়ি করলো। তার মানে হচ্ছে ও এটা হ্যাবিচুয়েটেড। আচ্ছা, এই যে একজন এই ধরনের কাজে হ্যাবিচুয়েটেড, সেটা 11 বছর ধরে হতে পারে, 10 বছর ধরে হতে পারে, 9 বছর হতে পারে, 7 বছর হতে পারে, যাই হোক, এই হ্যাবিচুয়েটেড সেটা আর কেউ জানতো না। তৃণমূল কংগ্রেসের ওই কলেজে পড়া একটিও ভালো ছেলে নেই, একটিও ভালো মেয়ে নেই, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি ওই কলেজে পড়া সাধারণ তৃণমূল সমর্থকদের অনেকেই সভ্য ভদ্র। সেই সভ্য ভদ্র ছেলে মেয়েদের কেউ তৃণমূল নেতাদের কানে তোলেনি কথাটা, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি তুলেছে, কিন্তু সেই যে নেতৃত্ব, সেই নেতৃত্ব প্রভাবিত প্ররোচিত কিসের দ্বারা? প্রভাবিত প্ররোচিত এই দর্শনের দ্বারা যে শরীর থাকলে যেমন সর্দি কাশি হয়, তেমন একটু একটু রেপও হয়। সেই নেতৃত্ব প্রভাবিত প্ররোচিত এর দ্বারা যে 18 বছরের নিচে ধর্ষিতা হলে এত টাকা, 18 থেকে 22 এত টাকা, 22 থেকে 25 এত টাকা, বিবাহিত হলে এত টাকা, অবিবাহিত হলে এত টাকা, এই যে এই প্রত্যেকটা কার্যক্রম, আমি আবার আপনাকে বলছি, আপনাকে গোটা বিষয়টাকে একটা কার্যক্রমের মধ্যে আনতে হবে। এই প্রত্যেকটা কার্যক্রম আপনি পৃথিবীর কোনো দেশে, মুখ্যমন্ত্রী ছেড়ে দিন, পৃথিবীর কোনো দেশে এমনকি কোনো মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে বলতে শুনেছেন যে ধর্ষিতা হলে তাকে এত টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে? কেউ উচ্চারণ করেছে আজ পর্যন্ত? মমতা ব্যানার্জি ইজ দ্যাট লেডি হু ক্যান আটার দিস। তিনি এটা উচ্চারণ করতে পারেন। তিনি তো বলেন বাংলার বুকে মহিলারা সব থেকে বেশি সুরক্ষিত। সেখানে দাঁড়িয়ে আমরা দেখছি কলেজের ভেতরে মহিলারা সুরক্ষিত নয়, তাদের কর্মস্থলে মহিলারা সুরক্ষিত নয়। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যে বলেন বাংলার বুকে মহিলারা সব থেকে বেশি সুরক্ষিত, সুরক্ষা কোথায়? সিসিটিভির সামনেও তো মহিলারা সুরক্ষিত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবচাইতে ভালো জানেন সুরক্ষিত নয়, সেই জন্যই উনি বারবার সুরক্ষিত বলেন। আসলে মমতা ব্যানার্জির কাজের একটা স্টাইল আছে।
আপনি দেখবেন উনি যে দোষটা অন্যের ঘাড়ে চালান সেই কাজগুলো নিজে করেন। ধরুন উনি 2011 সালে বললেন বদলা নয় বদল চাই। এবার জিতবার পরে কি হলো? জিতেন নন্দী খুন হলো, একদম জেতার সাথে সাথে আমাদের পার্টি জোনাল কমিটির সেক্রেটারি জিতেন নন্দী খুন হলো, অজিত লোপার খুন হলো পরের দিন। আমাদের 1300 পার্টি অফিস ভেঙে দেওয়া হলো, আমাদের 3200 গণসংগঠনের অফিস গোটা রাজ্যে, সে বাস ইউনিয়ন, রিক্সা ইউনিয়ন বেদখল হয়ে গেল। তাহলে আসলে হলো কি? বদলা। কিন্তু কথাটা কি চালু থাকলো? বদলা নয় বদল চাই। এইবার ধরুন মমতা ব্যানার্জি কি বললেন? মমতা ব্যানার্জি আগের সরকারকে বললেন যে সরকার দিয়ে দিতে পারে না, তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই। এবার মমতা ব্যানার্জির সরকার কি করলো? মমতা ব্যানার্জির সরকার বছরের পর বছর দিয়ে দিল না। শেষ পর্যন্ত কোর্টের রায়ে 25% দিয়ে 30 জুনের মধ্যে দেওয়ার কথা, সেইটাও এখন পর্যন্ত দিলেন না। কি দাঁড়াবে আমি জানি না, তা আদালতের বিষয়। মমতা ব্যানার্জি কি বললেন? মমতা ব্যানার্জি বললেন বাংলা নিজের মেয়েকে চায়। আচ্ছা, বাংলা নিজের মেয়েকে চাইল। এইবার আপনি দেখুন সেই কামদুনির শিপ্রা থেকে এই কসবা ল কলেজের মেয়েটা, এমনকি কসবা ল কলেজের মেয়েটার ঘটনার পরেও আরো 4টে ঘটনা এই রাজ্যে ঘটেছে, আমি যতটুকু খবর রাখি। নাম বলা বারণ, তাই নাম বলতে পারছি না। এই যে একটার পর একটা ঘটনা ঘটে গেল, এবং সবচাইতে বেশি নারী পাচার যে রাজ্যগুলো থেকে হয় তাতে পশ্চিমবাংলা 2য় স্থানে উঠে এলো। সবচাইতে বেশি ড্রপ আউট ছাত্রীদের ভিতর পশ্চিমবাংলা 3 নম্বর জায়গায়। এর কোনোটাই কিন্তু তার আগে ছিল না। তার আগে কি কেউ ড্রপ আউট হয়নি? হয়েছে, কিন্তু 18টা 20টা 30টা রাজ্যের ভিতর পশ্চিমবাংলা হয়তো 16 নম্বরে, 17 নম্বরে, 14 নম্বরে থেকেছে। এখন পশ্চিমবাংলা এই সমস্ত অপরাধের ক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয়র মধ্যে ঢুকে গেছে। কন্যাশ্রী, মমতা ব্যানার্জি আমি কন্যাশ্রী, আমি গর্ব, এই পোস্টার প্রায় সব মেয়েদের স্কুলের দেওয়ালে আছে। আবার কি অদ্ভুত, সবচাইতে বেশি বাল্যবিবাহ পশ্চিমবাংলায়। তাহলে দেখবেন মমতা ব্যানার্জির চরিত্রটাই হচ্ছে উনি যেটা বলেন কার্যত ঘটান হচ্ছে তার বিপরীতটা। এবং এটা একটা ইস্যুতে না, এটা প্রায় সমস্ত ইস্যুতে। উনি বলেছিলেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছেন, আর এখন যে কোনো গণতান্ত্রিক আন্দোলনকে উনার পুলিশ আটকে দিচ্ছে। এই যে 26,000 চাকরিহারা ছেলে মেয়ে, ওরা তো আজ পর্যন্ত একটা সরকারি বাসের একটা কাজ ভাঙেনি, আজ পর্যন্ত একটা লোককে বাধা দেয়নি যেতে, একটা অ্যাম্বুলেন্সকে আটকায়নি। অথচ প্রতি মুহূর্তে ওদের আটকে দেওয়া হচ্ছে, ওরা যেখানে অবস্থান করছে সেখান থেকে তুলে দেওয়া হচ্ছে, পুলিশ লাঠি পেটা করছে। আর মমতা ব্যানার্জি বলছেন যে তিনি ওদের পাশে আছেন। মমতা ব্যানার্জি পাশে আছেন, মমতা ব্যানার্জির পুলিশ লাঠি পেটা করছে। এই বৈপরীত্য, এটাই হচ্ছে মমতা ব্যানার্জির রাজনীতি। এই রাজনীতিটাই মমতা ব্যানার্জি করেন। আমরা কোথাও গিয়ে দেখলাম রাজন্না হালদার তিনি বলছেন এআই দ্বারা তার নগ্ন ছবি মনোজিতের ফোনে ছিল। একজন তৃণমূল নেত্রী ছিলেন রাজন্না, ছাত্র পরিষদের সভাপতি ছিল রাজন্না। রাজন্নাকে আমি একটা কারণেই ধন্যবাদ দেব, ওর সঙ্গে আমার একবার পরিচয় হয়েছিল একটা টেলিভিশনের আলোচনায়, যে অন্তত মুখ খুলেছে। মুখ খুলেছে তৃণমূলের ভেতরটা কতটা বিভৎস, কতটা কদর্য, কুৎসিততম যে চেহারা তৃণমূলের অভ্যন্তরে বিরাজ করছে, রাজন্না সেটাকে ওপেন করবার জন্য ওর সাধ এবং সাধ্য মতো চেষ্টা করেছে। আমি এর জন্য একে অভিনন্দন জানাবো। এবং এটা আপনি নিশ্চিত থাকুন ভবিষ্যতে আরো এরকম রাজন্না বেরোবে, বেরোতে বাধ্য। দেখলেন না সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজের বিধানসভা কেন্দ্রে গিয়ে নিজের দলের লোকেদের হাতে মার খেয়ে ফিরে আসবার সময় কি বললেন? বললেন পুলিশ ব্যবস্থা না নিলে দল ছাড়বো কিনা ভাববো। মানে তিনি দল করতেন হচ্ছে পুলিশ তার জন্য ব্যবস্থা নেবে এই প্রত্যাশায়, তিনি কোন আদর্শ থেকে দল করতেন না।
তো এইটা যদি একটা দলের টপ লেভেলের লিডারদের চেহারা হয়, তাহলে সেই দলে রাজন্যার মতো বাকিদের থেকে বেটার রুচি সম্পন্ন একটা মেয়ে সে টিকবে কি? প্রান্তিক বাবু তিনি বলছেন যে দলের মধ্যে থেকে দলের বিরুদ্ধে কথা বললে টুটি চেপে ধরা হয়, কোনো রকম কোনো প্রতিবাদ করা যাবে না, অন্যায়কে সাপোর্ট করতে হবে। তাই তো আপনি ভাবুন না, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 7 লক্ষ ভোটে জিততে হবে। আচ্ছা, এটা কি সত্য যে ওখানকার সমস্ত তৃণমূল কংগ্রেসের ভোটাররা ভোট দিতে পেরেছেন? উত্তর না। সকলের ভোটই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাহিনী দিয়ে দিয়েছে। সেই তৃণমূল কংগ্রেসের সবাই কি এতে খুশি হয়েছেন? উত্তর না। কিন্তু কেউ বলতে পারবেন না, বললে টুটি টিপে ধরা হবে, যেটা প্রান্তিক বলেছে। এই রকম টুটি টিপে ধরার অজস্র ঘটনা আছে। এই যে কুণাল, ধরুন কুণাল যখন এতে ছিল, মানে তথাকথিত জেলে ছিল, কুণাল তো অনেক কথা বলেছে। তারপরে কুণাল যখন আবার দলে প্রত্যাবর্তন হলো, কুণাল আর সেসব কথা কখনো কিছু বলে না। আচ্ছা, সেসব কথা কেন বলে না? কারণ কুণালও জানে বললে টুটি টিপে ধরবে। এই যে টুটি টিপে ধরবে, ভয়ের রাজনীতি, ভীতির রাজনীতি। সন্ত্রাস খালি জনগণের উপর না, সন্ত্রাস নিজের দলের উপরও, দলের প্রত্যেকটা কর্মীর উপরেও, দলের প্রত্যেকটা সমর্থকের উপরেও। এই যে একটা ভয়ের বাতাবরণের ভিতর একটা গোটা সমাজকে আবদ্ধ রাখতে যিনি চান, তিনি যদি তার দলকে ভয়ের বাতাবরণের মধ্যে রাখতে না পারেন, তাহলে কি সমাজকে সেটা করতে পারবেন? পারবেন না। বিজ্ঞান তা বলে না। তাই প্রথমে গোটা দলকে এই বাতাবরণের মধ্যে নিয়ে আসো, তারপরে সেই দলের সেই লোকেরা যারা এই বাতাবরণে আছে, তারা বাকি সমাজটাকে এই বাতাবরণে নিয়ে আসবে। এটাই মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা তো যখনই তৃণমূল কংগ্রেসকে বলা হয় যে ভয়ের দল, তখনই কিন্তু তারা একটাই কথা বলে যে 34 বছর ধরে তো একই জিনিস চলে এসছে। আচ্ছা, আমি যদি মেনে নিই 34 বছর একই জিনিস চলে আছে, যদি বিতর্কে না যাই, তাহলে 34 বছরে মানুষ পরিবর্তন করেছিলেন কি একই জিনিস চালানোর জন্য? এটার উত্তর তৃণমূল দিয়ে দিক, হ্যাঁ, যে 34 বছর আপনারা এই অপরাধ করেছেন, মানুষ আপনাদের বদলে আমাদের এনেছেন এই অপরাধগুলোকেই করে যাওয়ার জন্য। কিন্তু বাস্তব তো তা না। 34 বছরে কটা কলেজে এরকম ঘটনা ঘটেছে? একটা কলেজের ভেতরে এইরকম ঘটনা ঘটেছে। 34 বছরে কটা অধ্যক্ষাকে নিগৃহীতা হতে হয়েছে? 34 বছরে কোন অধ্যক্ষকে আরাবুল ইসলামের মতো কেউ গিয়ে জলের জগ ছুঁড়ে মেরেছে? 34 বছরে ইটাহার কলেজের অধ্যক্ষকে 8 ঘন্টা 9 ঘন্টা ধরে একটু জলও খেতে না দিয়ে আটকে রাখা হয়েছে কোন কলেজে? এগুলোর উত্তর আপনি পাবেন না। কিন্তু 34 বছরে কটা থানায় কেউ ডায়েরি করতে গেলে বলা হয়েছে পার্টি অফিসে গিয়ে মেটান? আপনি এর উত্তর পাবেন না। কিন্তু তা ওরা যেটা বলছে, আপনি যদি সেটাকে তর্কের খাতিরে মেনে নেন, আপনি তো 34 বছর দেখেননি, ফলে আপনি যদি তর্কের খাতিরে মেনে নেন, তাহলেও প্রশ্ন হচ্ছে 34 বছর বাদে মানুষ তাহলে বদলালো কেন? বদলালো তো ভালো কিছুর জন্য। তাহলে ওদের প্রতিষ্ঠিত করতে হবে এটা ভালো কিছু। তাহলে ভালো কিছুটা যদি ওরা প্রতিষ্ঠিত করতে না পারে, ওরা যদি এটার সঙ্গে সেই সময়ে ঘটে যাওয়া কোনো একটা ঘটনা, যে ঘটনার বিচার হয়েছিল, শাস্তি হয়েছিল, যেমন ওরা কথায় কথায় বলে বানতলায় অনিতা দেওয়ান ধর্ষিতা হয়েছিলেন, সত্য কথা। প্রথম কথা, অনিতা দেওয়ানের ধর্ষণের পেছনে কি কোনো রাজনীতি ছিল? উত্তর না। দ্বিতীয় কথা, বানতলার যে জায়গায় অনিতা দেওয়ান ধর্ষিত হয়েছিলেন, আমি সে জায়গাটা নিজের চোখে দেখে এসেছি। আপনি গেছেন কিনা আমি জানি না। সেই সময় সেই জায়গাটা অন্ধকারাচ্ছন্ন, তখন চর্মনগরী তৈরি হয়নি। সেই জায়গায় জ্যোতি বোস দাঁড়িয়ে পুলিশকে বললেন 72 ঘন্টার ভিতর সমস্ত অপরাধীদের গ্রেপ্তার চাই।
পুলিশ 48 ঘন্টার ভেতর 14 জনকে গ্রেপ্তার করেছিল। 14 জনের ভিতর একজন নাবালক ছিল, সেই জন্য তার জুভেনাইল কোর্টে বিচার হয়েছিল। বাকি 13 জনের ভিতর একজন বিচার চলাকালীন মারা যায়, বাকি 12 জন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। এটা তো বলে না। বানতলায় ধর্ষিত হয়েছিল, হ্যাঁ ঠিক, কিন্তু সেই যে 14 জন অপরাধীর 14 জনকেই পুলিশ 48 ঘন্টার ভিতর গ্রেপ্তার করেছিল, 12 জন আজও জেল খাটছে সেই অপরাধের জন্য, একবারও তো বলে না। সমস্যা হচ্ছে এইটা যে ওদের আমলে এই যে হাঁসখালির ধর্ষক সে কি জেল খেটেছে, কামদুনির ধর্ষক সে কি জেল খেটেছে, মধ্যগ্রামের ধর্ষক সে কি জেল খেটেছে, তার কি যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে? এই সূত্র ধরে আরো একটু প্রশ্ন করব, তাহলে আমরা দেখেছি যে আরজি করের পরে 11 মাস কেটে গেছে, এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে খুঁজে পাওয়া যায়নি। সঞ্জয় রায়কে বারবার চাপ দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা দেখলাম কসবার ঘটনা ঘটলো, কিছুদিন আগে আমরা দেখলাম নেজাটে একটি ঘটনা ঘটলো, নাবালিকা, অশোকনগরে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এই সমস্ত যে সমস্ত অপরাধ হয়েছে, এই সমস্ত অপরাধীদের শাস্তি কি হবে? দেখুন, এই শাসন এবং শাস্তি ওই আগেকার দিনে বলতো লাখ টাকার প্রশ্ন, এখন তো লাখ কোনো টাকা না, এখন $1 ট্রিলিয়ন প্রশ্ন। এই সরকারটাও থাকবে, অপরাধীদেরও শাস্তি হবে, এটা অত্যন্ত কঠিন, প্রায় অসম্ভব। একদম শেষ প্রশ্ন করব যে আমরা এর আগে দেখেছি তৃণমূলের টিকিট বিক্রি হয়, তৃণমূলের বিভিন্ন পদ বিক্রি হয়, এবার দেখছি জিএস হওয়ার জন্য নিজের সম্ভ্রমটুকুও দিতে হবে। হ্যাঁ, দিতে হবে। ওই যে বললাম, ভয়ের বাতাবরণ, একটা সামগ্রিক ভয়ের পরিবেশের মধ্যে যদি আপনাকে থাকতে হয়, যদি আপনার দেওয়ালে পিঠ থেকে যায়, আপনার কাছে দুটো রাস্তা থাকে, হয় আত্মসমর্পণ, নয় প্রতিরোধ। আমরা কিছু মানুষ প্রতিরোধের রাস্তায় আছি। আমি খুশি রাজন্যা প্রতিরোধের রাস্তায় নাম লিখিয়েছে। দুর্ভাগ্য, মনোজিৎ মিশ্র যে মেয়েটিকে অত্যাচার করলো, সেই মেয়েটি প্রতিরোধের রাস্তায় নাম লেখাতে পারেনি, যদিও পরে বাড়িতে গিয়ে মা বাবাকে বলে পুলিশের কাছে গেছে। না গেলে তো এটাও জানতে পারতাম না আমরা। সেও যদি ভয়ের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করতো, তাতে এটাও আমরা জানতে পারতাম না। আপনি গার্ডটার কথা ভাবুন তো, সিকিউরিটি গার্ডটা, সে বেচারা বলছে যে আমি কি করব, যদি আমি ওদের কথায় ঘর থেকে বেরিয়ে না আসি, তাহলে ওই ঘরের ভেতরে হকি স্টিক আছে, লোহার রড আছে, সেগুলো দিয়ে আমায় পিটিয়ে মেরে ফেলবে। মানে এ ধরনের ঘটনা ঘটে, নাহলে সে বললো কি করে আন্দাজে? তার মানে এর আগে ওই গার্ডের ঘরে বহু লোককে হকি স্টিক দিয়ে, লোহার রড দিয়ে মারা হয়েছে। এমনকি এই যে মেয়েটি, সেই মেয়েটিকেও তো হকি স্টিক দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। তারপরেই তো সে অসুস্থ হয়ে পড়েছে, সেন্সলেস হয়ে গেছে, তারপর তাকে ইনহেলার এনে দিয়েছে যে আহমেদ। সব ব্যবস্থাই আছে আর কি। ধন্যবাদ দাদা, আমরা কথা বললাম তন্ময় দার সঙ্গে। আমরা ফিরবো খুব তাড়াতাড়ি, ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন রাষ্ট্রীয় টিভি।